লেখক সুমিত সান্যালের একালের পরিণীতা। হরনাথ মুখার্জি আর বাণীকুমার কাঞ্জিলাল তিন পুরুষ ধরে পাশাপাশি থাকেন। হরনাথ মুখার্জির প্রপিতামহের খুলনায় জমিদারি ছিল, কলকাতায় বাড়ি করেছিলেন। শাসকদের সুদৃষ্টিতে থাকার জন্য তাদের কাছে থাকা দরকার। কলকাতায় নানা ব্যবসার সাথে যুক্ত ওনার পরিবার তিন পুরুষ ধরে। বাণীকুমারের পরিবার বংশানুক্রমে শিক্ষা দীক্ষার সাথে যুক্ত। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সাথে তার প্রপিতামহের নিকট সম্পর্ক ছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াতেন। কর্মক্ষেত্রে এবং চিন্তাধারায় বিস্তর তফাৎ থাকা সত্ত্বেও তাদের পারিবারিক আন্তরিকতায় কখনো কোনো ছেদ পড়েনি। হরনাথের দুই ছেলে সৌনক আর হিমাদ্রি, বাণীকুমারের তিন মেয়ে শ্রীরূপা, শ্রীপর্ণা আর শ্রীলেখা। দুই পরিবারের ছেলেমেয়েরা একসাথে থেকে, একসাথে খেলাধুলা করে, একসাথে পড়াশোনা করে একসাথে বড় হচ্ছে। হরনাথের স্ত্রী বিন্দু আর বাণীকুমারের স্ত্রী সুদেষ্ণা যেন এক আত্মা দুই প্রাণ। তারা নিজের মনের কথা স্বামীকে বলার আগে বান্ধবীকে বলে। হরনাথ ব্যবসায়ী, তার মন মেজাজ বোঝা মুশকিল। বাণীকুমার সোজা সরল, প্রাণোচ্ছল। তার দু চোখে সর্বদা স্নেহ মায়া ঝরে পড়ছে সবার প্রতি। দুজনের বাড়ি প্রায় পিঠোপিঠি সংলগ্ন। হরনাথের বাড়িতে আধুনিকতা আর আভিজাত্যের ছড়াছড়ি। চারিদিকে পাঁচিল ঘেরা, সামনের বাগানে বিলিতি ফুলের সম্ভার, পিছনে লন টেনিসের ব্যবস্থা। বাড়ির সামনে সুদৃশ্য গাড়ি বারান্দা রয়েছে, গ্যারেজে কয়েকটি গাড়ি, সামনের ঘরে কার্পেট, দামি সোফা, রঙিন টিভি, একদিকে একটা পিয়ানো, যদিও কেউ সেটা বাজায় না। ঘরে ঘরে ফোন। বাণীকুমারের বাড়ি প্রাচীনের ঐতিহ্য বজায় রেখে চলেছে। বড় বড় ঘর, ঘরে পুরনো আমলের ফ্যান ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরছে। সামনে জুঁই, টগর, রজনীগন্ধা আর গোলাপের বাগান, পেছনে বিশাল জায়গা নিয়ে কলা, নারিকেল, আম আর লিচু গাছের স্নিগ্ধ ছায়া। দোয়েল, কোয়েল, ময়না আর শালিকের কলতান, সব ছেলেমেয়েরাই বাগানে একসাথে খেলাধুলা করে। বাণীকুমারের বাড়িটা রাসবিহারী এভিনিউ ঘেঁষে। আধুনিকতার চিহ্ন রূপে রান্নাঘরে উনানের জায়গায় গ্যাস হয়েছে, আর বাহিরের ঘরে একটা সাদা কালো টিভি এসেছে। বাণীকুমার কলকাতার নামকরা স্কুলে অঙ্ক আর বিজ্ঞান পড়ান। সন্ধ্যায় বাচ্চারা একসাথে ওনার কাছে বসে স্কুলের পড়া করে। সৌনক আর হিমাদ্রি প্রতিদিন স্কুল থেকে ফিরেই কোনো রকমে মুখ হাত পা ধুয়ে জলখাবার মুখে গুজে ছুটে চলে যায় ওই বাড়িতে খেলতে। ঝড় বৃষ্টি হলে যদি বাইরে খেলা না হয়, তখন বাণীবাবু ছেলে মেয়েদের নিয়ে বসেন বুদ্ধির খেলা নিয়ে। কখনো গানের অন্তাক্ষরী হয়, গানের প্রতিযোগিতায় শ্রীপর্ণা এগিয়ে থাকে। দাবা খেলায় হিমাদ্রি জুড়ি মেলা ভার। এইসব বাচ্চারা যখন ছোট ছিল, তখন ছুটির দিনে দুপুরে সুদেষ্ণা সকলকে নিজের ঘরে নিয়ে গল্প বলতেন। সৌনক আর হিমাদ্রি ওকে মিষ্টি কাকি বলে, আর মেয়েরা বিন্দু কাকিকে বলে বড় মা, যেহেতু উনি তাদের মায়ের থেকে বড়, আর মা ওকে দিদি বলে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। এখন সৌনক উচ্চ মাধ্যমিক পাশ করে LLB পড়তে আরম্ভ করেছে। হিমাদ্রি তখন অষ্টম শ্রেণীতে। ওদিকে শ্রীরূপা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সঙ্গীত আর সাহিত্য নিয়ে BA পড়বার জন্য। শ্রীপর্ণা তখন পঞ্চম শ্রেণীতে, আর সর্বকনিষ্ঠ শ্রীলেখা তৃতীয় শ্রেণীতে। আনন্দের মধ্যে একবার সুদেষ্ণার কঠিন অসুখ হলো। বাণীবাবু স্ত্রীকে নিয়ে নানা ডাক্তারের কাছে ছুটছেন। নানা রকমের টেস্ট হচ্ছে, জলের মতো টাকা খরচ হচ্ছে। প্রভিডেন্ট ফান্ড থেকে প্রায় সব টাকাই তোলা হয়ে গেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত দেখা গেল অপারেশন না করলে রোগীকে বাঁচানো মুশকিল। ভেলোরে নিয়ে যেতে হবে। বাণীবাবুর মাথায় হাত, টাকা কোথায়? সেদিন হরনাথ হসপিটালে বিন্দুকে নিয়ে সুদেষ্ণাকে দেখতে গিয়েছিলেন। দুশ্চিন্তায় বাণীকুমারের মুখে কালি পড়ে গেছে। হরনাথ ডাক্তারের কাছে সবকিছু জানলেন। আমি আজকে ভীষণ কষ্ট পেয়েছি বাণী, সুদেষ্ণার এমন অবস্থা, আর তুমি আমাকে কিছু জানাওনি। অবশ্য আমারই ভুল, আমার খবর নেওয়া উচিত ছিল। পরদিন সকালে হরনাথ 5 লাখ টাকার চেক বাণীর হাতে তুলে দিয়েছিল। বাণীকুমার স্ত্রীকে নিয়ে ভেলোরে রওনা হলো। বিন্দু মেয়েদের নিজের কাছে নিয়ে রেখেছিলেন। 3 মাস পরে বাণীবাবু স্ত্রীকে সুস্থ করে নিয়ে ফিরেছিলেন। সময় এগিয়ে চলেছে। শ্রীপর্ণার হিমাদ্রি যার যার পথে এগিয়ে চলেছে। হিমাদ্রি জয়েন্ট দিয়েছে। সে চিরদিন বাণী কাকুর কাছে পড়াশোনা করেছে।
জয়েন্টের জন্য তিনি হিমাদ্রিকে তৈরি করেছেন। শ্রীপর্ণার হিমাদ্রি শৈশবের গণ্ডি পেরিয়ে যৌবনে দোরগোড়ায় এসে পৌঁছেছে। দুজনের সম্পর্ক বেশ অন্তরঙ্গ হয়ে উঠেছে। দুজনে নানা বিষয় নিয়ে ঘনিষ্ঠ আলোচনা করে। এই সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের নয়, দুজনেই জানে হিমাদ্রি জয়েন্টে ভালো র্যাঙ্ক পেয়েছিল। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য ভর্তি হয়েছে। শ্রীপর্ণাও লেখাপড়ায় ভালো, মাধ্যমিকে মেরিট লিস্টে স্থান পেয়েছে। কিন্তু সে ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না, সে গবেষণার সাথে যুক্ত হতে চায়। পিএইচডি করে সে কলেজে পড়াবে। উচ্চ মাধ্যমিক পাশ করে শ্রীপর্ণা বেথুন কলেজে বিএসসি পড়বার জন্য ভর্তি হয়েছে। হিমাদ্রি বিটেক শেষ হতে তখন আরও 1 বছর বাকি। সৌনক এলএলবি পাশ করে একজন নামকরা হাইকোর্টের উকিলের সাথে কাজ করছে। শ্রীরূপা সঙ্গীত নিয়ে এমএ পড়ছে। হঠাৎ শ্রীরূপার জন্য একটা সম্বন্ধ এসেছে। ছেলে কল্যাণ ব্যানার্জি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ায়। তার বাবা বাণীকুমারের স্কুলে পড়ান। তিনি একদিন প্রস্তাব নিয়ে আসেন। তার ছেলে শ্রীরূপাকে কলেজে এক দেখা দেখেই পছন্দ করেছিল। আজ বিয়ে শেষ হয়েছে, সারা বাড়িতে একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। যদিও মেয়ের শ্বশুরবাড়ি কাছেই। সেদিন বিকেলে শ্রীপর্ণার হিমাদ্রি মন্দিরের সামনে বসে আছে। আজ বর্দি চলে গেল, কয়েক বছর পরে তুমিও চলে যাবে। তোমার মতো রানাকাটা পরীর জন্য কত ছেলে যে স্বপ্ন সাজিয়ে বসে আছে। হিমাদ্রি যেন নিজের সাথে কথা বলছে। কোথায় চলে যাবে তুমি? হয়তো দেখাও হবে না আমাদের। সেটা হবে না, আমি কোথাও যাব না। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে জানি না। আমি জানতে চাইনি। তুমি যদি আমাকে পছন্দ না করো, আমি কোনোদিন বিয়েই করব না। পড়াশোনা করব, চাকরি করব, ব্যাস। শ্রীপর্ণা স্থির চোখে চেয়ে আছে তার দিকে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না শ্রী, শুধু মুখ ফুটে বলতে পারিনি কোনো দিন। হিমাদ্রি শ্রীরূপার হাত নিজের হাতে তুলে নিল। তখনই কোথায় যেন শাঁখ বেজে উঠল। এই সন্ধেবেলায় ঠাকুরের সামনে কথা দিলাম তোমায়, তুমি এখন কাউকে বলো না। এটা তোমার আমার গোপন চুক্তি। সময় আসলে আমি তোমার হাত ধরে দুজনের মা বাবার কাছে গিয়ে বলবো, এ হচ্ছে আমার বউ, আমি একে বিয়ে করব। শ্রীপর্ণা স্বপ্ন মাখা চোখে তাকিয়ে রয়েছে। এটা স্বপ্ন হয়ে দাঁড়াবে না তো? তুমি আমায় ভুলে যাবে না তো? তোমার কি মনে হয়? আমার মন বলে অন্য কিছু হতেই পারে না, কিন্তু উনি অলক্ষ্যে বসে কি ভেবে রেখেছেন কে জানে। জীবন প্রবাহ বয়ে চলে। হিমাদ্রি বিটেক পাশ করার পর এমটেক পাশ করেছে। এখন সে বাবার সাথে ব্যবসায় যোগ দিয়েছে। শ্রীপর্ণা এমএসসি পাশ করে গবেষণার পথে পা বাড়িয়েছে। যদিও পিএইচডি পেতে অন্তত 5 বছর সময় লাগে। সৌনক তার প্রফেসরের মেয়েকে বিয়ে করেছে। সম্প্রতি হরনাথের কলকাতার এক বিশিষ্ট শিল্পপতি ইন্দ্রজিৎ সান্যালের সাথে হৃদ্যতা হয়েছে। তার ব্যবসা দেশ বিদেশ ছড়িয়ে রয়েছে। একটা পার্টিতে তিনি হিমাদ্রিকে দেখেছিলেন। দেখে তার মনে হয়েছে এই ছেলেটাকে জামাই করলে কেমন হয়। উনি সুযোগ বুঝে হরনাথকে প্রস্তাব দিয়েছিলেন। হরনাথ তাই চাইছিলেন। বড় ছেলেকে তো তিনি বাগে আনতে পারেননি। ইদানিং সে কলকাতায় আবাসন ব্যবসায় প্রবেশ করবার চেষ্টা করছে। একদিন সান্যাল হরনাথের বাড়িতে এসেছিলেন। পাশের বাড়িটা দেখে তিনি বলে উঠলেন, আপনার পাশের বাড়িটা কার? কত বড় জমি, রাসবিহারী এভিনিউর সাথে লাগোয়া। এত বড় জমি পাওয়া তো দুর্লভ ব্যাপার। এই জমিটা যদি পাওয়া যায় তবে আমরা একটা বড় বিলাসবহুল আবাসন প্রকল্প খাড়া করতে পারি। এখানে 100 কোটির প্রকল্প হতে পারে। কম করে 5 একর জমি। আপনি দেখুন না যদি এই বাড়িটা পেতে পারেন। হ্যাঁ, বাড়িটা আমাদের এক পারিবারিক বন্ধুর। তার ঠাকুরদা সুরজিৎ কাঞ্জিলাল প্রায় 125 বছর আগে এই জমিটা জলের দামে কিনেছিলেন। বাড়িও সেই সময় তৈরি হয়েছিল। এখন যার হাতে এই বাড়ি সে স্কুলে পড়ায়। ও, স্কুল মাস্টার। তবে দেখুন না যদি কোনোভাবে ওনাকে রাজি করাতে পারেন। সান্যাল হরনাথকে টোপটা দিয়ে চলে গেলেন। পরদিন বাণীকুমার শ্যামবাজার 5 মাথার মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হাতে একটা বড় মতো প্যাকেট আর একটা ফুলের তোড়া। একের পর এক বাস চলে যাচ্ছে। বাণীবাবু কোনোটাতে উঠতে পারছে না। হঠাৎ একটা গাড়ি তার পাশে এসে দাঁড়ালো। এই যে বাণী, চলে এসো। গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে হরনাথ ডাকলেন। বাণীবাবু হাসি মুখে এগিয়ে গেলেন। বাড়ি যাচ্ছ তো, উঠে পড়ো। বাণী উঠে পড়লেন। গাড়ি চলতে আরম্ভ করলো। ফুল টুল নিয়ে কোথা থেকে আসছো? স্কুল থেকে। আজ আমার স্কুলে শেষ দিন ছিল। তাই নাকি? লাকি ম্যান। তোমার হাতে সময় আছে তো একটু? হ্যাঁ, এখন তো রিটায়ার, অবসর সময়ের কোনো অভাব নেই। বাণীকুমার ম্লান হেসে বললেন, চলো তবে একটা কফি হাউসে গিয়ে বসি।
হরনাথ ড্রাইভারকে কফি হাউস নিয়ে যেতে বললেন। কফি হাউসে ঢুকে দুজনে কোণার দিকে একটা টেবিল দখল করলেন। হরনাথ খাবার অর্ডার করলেন। খেতে খেতে গল্প চলছে। এবার কি করবে? বিশ্রাম? আমাদের বিশ্রাম করার কি জো আছে দাদা? ঘরে 2 মেয়ে আছে, স্ত্রী আছে, অত বড় বাড়ি। বাড়ি মেনটেন করা তো হাতি পোষা দাদা। 2টো কোচিং ক্লাস চালাতে হবে, তবে আমার সংসার চলবে। বেশি চিন্তা করবে না, আমরা তো আছি। আমরা তো শুধু প্রতিবেশী নই। তা তো বটেই, তা তো বটেই। বাণীকুমার বিগলিত কণ্ঠে বললেন, আচ্ছা সুদেষ্ণা কেমন আছে? হঠাৎ হরনাথ সুর পাল্টেছে। মানে ওই অপারেশনের পরে আর কোনো সমস্যা দেখা যায়নি তো? না দাদা, সেই সময় আপনি যা উপকার করেছিলেন আমার মনে আছে তোমার? মনে থাকবে না? আপনি সেদিন 5 লাখ টাকা না দিলে হয়তো সুদেষ্ণাকে বাঁচাতে পারতাম না আমি। বাণীকুমার হাত জোর করে বলল, সে টাকা কি আমি তোমায় দান দিয়েছিলাম, ধার দিয়েছিলাম? এই 10-12 বছরে কিন্তু তুমি একবার নাম পর্যন্ত করনি। হরনাথ গম্ভীর স্বরে বললেন। বাণীকুমার অবাক হয়ে তাকিয়ে রইলেন। ওই টাকা আমার ফেরত চাই। ঠিক আছে দাদা, আমি আপনার টাকা ফিরিয়ে দেব। বাণীকুমার আহত কণ্ঠে বললেন, কালকে সকালে একটু বাড়িতে এসো। বাণীকুমারকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে হরনাথ চলে গেলেন। পরদিন বাণীকুমার আসতে হরনাথ তাকে নিয়ে অফিস ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর প্রস্তাব দিলেন, বাণী যদি তাদের বাড়িটা ওকে দিয়ে দেয় তাহলে তার ধার শোধ হয়ে যাবে, সাথে সে একটা বিলাসবহুল ফ্ল্যাট পেয়ে যাবে। না দাদা, আমি সেটা করতে পারি না। আমি শেষ সময় বাবাকে কথা দিয়েছিলাম এই বাড়ি কখনো বিক্রি হবে না। হাত জোর করে বাণীবাবু বেরিয়ে আসলেন। বিন্দু তাকে দেখে অবাক। কিছু বলার আগে তিনি ঝড়ের গতিতে বেরিয়ে গেছেন। পরদিন থেকে শুরু হলো মানসিক নির্যাতন। হরনাথ যখন তখন রাস্তায় তাকে কথা শোনায়, নানাভাবে হেনস্থা করে। সেদিন সকালে বাজারে বাণীকুমারকে কয়েকজন দুষ্কৃতী মোটর সাইকেলে ঘিরে ধরে বিশ্রী ভাষায় শাসায়। সে কোনোভাবে প্রাণ নিয়ে বাড়ি ফেরেন, কাউকে কিচ্ছু বলেন না। সেদিন তিনি মেয়েদের সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। মেয়েদের কলেজে পৌঁছে দিয়ে নিজের কাজে চলে যান। সেদিন সন্ধ্যায় ফেরার সময় রাস্তায় বাণীকুমারকে ধরে হরনাথ প্রকাশ্যে বিশ্রীভাবে অকথ্য ভাষায় অপমান করলেন। রাগে অপমানে মুখ লাল করে বাণীবাবু ঘরে ঢুকলেন। তোমার কি হয়েছে গো? কেউ কিছু বলেছে? শরীর খারাপ লাগছে? না, কিছু না, আমি ভালো আছি। বাণীকুমার নিজের ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে একটা ভারী কিছু সশব্দে পড়ার শব্দ শুনে সবাই ছুটে গেল। বাণীবাবু মেঝেতে বুক খামচে পড়ে আছেন। মেয়েরা বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শ্রীপর্ণা ছুটল পাশের জেঠুর বাড়ি। খিড়কির দরজা বন্ধ। ছুটতে ছুটতে সামনে দরজায় গেল। বাড়িতে চাকর বাকর ছাড়া কেউ নেই। মনে পড়ল বড় মা 2 ছেলে, ছেলের বউকে নিয়ে দিল্লি গিয়েছেন। ডাক্তারকে ফোন করছে, হসপিটালে ফোন করছে, কোথাও ফোন পাচ্ছে না। সে ছুটে একবার বাড়ি গেল। মা বোন দিগ্ভ্রান্ত, আতঙ্কিত। শ্রীপর্ণা ট্যাক্সির খোঁজে রাস্তায় ছুটল। ট্যাক্সি নেই। কেঁদে কেঁদে সে গাড়ি থামাবার চেষ্টা করছে। ও দাদা, একটু দাঁড়ান না। ও দাদা, আমার বাবা মরে যাবে। কেউ দাঁড়ায় না, সবাই পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। তখনই একটা গাড়ি এসে দাঁড়ালো। কি হয়েছে? একজন ভদ্রলোক জানালা খুলে জিজ্ঞাসা করলেন। আমার বাবার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে দাদা, একটু সাহায্য করুন না প্লিজ। শ্রীপর্ণা অঝরে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ চলুন, আমি ডাক্তার, সব ঠিক হয়ে যাবে। ভদ্রলোক নিজের ব্যাগ নিয়ে শ্রীপর্ণার সাথে ছুটলেন। হার্ট অ্যাটাকের আপাতকালীন চিকিৎসা শুরু করলেন। একটা ইঞ্জেকশন দিয়ে ভদ্রলোক ওনাকে কোলে তুলে নিলেন। সকলে সাথে চলল। গাড়ি তীর বেগে ছুটে চলল। ভদ্রলোক নবীন তালুকদার, কলকাতার নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ। ওনার হসপিটালে চিকিৎসা শুরু হলো। দিন কয়েক জীবন মরণের সংঘর্ষ চলল। সেদিন হঠাৎ কিছুক্ষণের জন্য বাণীবাবুর জ্ঞান ফিরেছিল। ডাক্তারবাবু, আমি মরতে চাই না। আমার মেয়েগুলোর কি হবে? আমার কেউ নেই, কিছুই নেই। কে দেখবে ওদের? বাণীকুমারে 2 চোখ ভেসে গিয়েছে। আপনার কিছু হবে না কাকু, আমি তো আছি। আমি দেখব ওদের, কথা দিলাম। তবে আমার মেজ মেয়েকে আপনি গ্রহণ করুন। বাণীকুমার সজল নয়নে হাত জোর করলেন। আপনি যা চান তাই হবে কাকু, আপনি শান্ত হন। সে কথা রেখেছিল। কেমন করে এইসব হলো বাণীবাবু কিছুই বলেন না। তারপর হঠাৎই ডাক্তারকে একা পেয়ে বাণীকুমার নিজের মনের দুঃখ বেদনা উজাড় করে দিলেন। আমি আর ওই বাড়িতে যাব না। সে যদি আমার বাড়ি নিয়ে নেয় তো নিয়ে নিক, সেটা আমি হতে দেব না কাকু। ডাক্তার নবীন বাণীকুমারের বাড়িতে পাহারার ব্যবস্থা করলেন। তার বাবাও কলকাতার নামকরা ডাক্তার। কলকাতার পুলিশ কমিশনার তার বাল্য বন্ধু, তাকে দিয়ে ব্যবস্থা হলো। ইন্দ্রজিৎ সান্যাল আর সাহস করেনি।
নবীন ওনাদের নিজের বাড়িতে নিয়ে গেল। সত্য বেশি দিন গোপন রাখা যায় না। শীঘ্রই হরনাথের অপকর্মের খবর বিন্দু পেয়ে গেল, ছেলেরা পেয়ে গেল। সেদিন বিকেলে হরনাথ বাড়ি ঢুকতেই সবাই তাকে ঘিরে ধরল। তুমি কি মানুষ? অমন কাজ করতে তোমার বুক কাঁপলো না? কেন, কি হয়েছে? কি হয়েছে? তুমি কবে সুদেষ্ণার অসুখের সময় সাহায্য করেছিলে, তার জন্য এত বছর বাদে তাকে রাস্তায় ধরে হেনস্থা করা? সেদিন বাণীদা মুখ লাল করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি ভাবলাম কি হলো রে বাবা, তুমি ওনাকে ওই উপকারের পরিবর্তে ওনাদের বাড়ি লিখে দিতে বলেছ। দাদা রাজি হয়নি বলে দিনের পর দিন মানসিক নির্যাতন, আবার গুন্ডা লাগিয়ে বাজারে তুমি বাণীদাকে শাসিয়েছ। বাড়ি না দিলে মেয়েদের গায়েব করে দেবে। ছি ছি। সেদিনই বিকেলে আবার নির্যাতন। তাই তো দাদার হার্ট অ্যাটাক হয়েছিল। ওইটুকু মেয়ে শ্রী রাস্তায় কাঁদতে কাঁদতে সবার কাছে সাহায্য ভিক্ষে করছে। বিন্দু বিকৃত কণ্ঠে বলল, আরে ওই লোকটা তো আমাকে নিয়েও ব্যবসা ফেঁদেছিল মা। ইন্দ্রজিৎ সান্যালের মেয়ের সাথে আমার বিয়ের চুক্তি, বাণী কাকুর জমি হাতিয়ে হাউজিং কমপ্লেক্স তৈরি হবে। আমি এই অমানুষের ছেলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হরনাথ রাগে দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়ল হিমাদ্রির ওপর। হিমাদ্রি পাশে সরে গেছে। হরনাথ লুটিয়ে পড়েছে মেঝেতে, নিথর নিষ্পন্দ। ছেলেরা ছুটল বাবাকে নিয়ে হাসপাতাল। হরনাথের সেরিব্রাল স্ট্রোক হয়েছে। 1.5 মাস যথাসম্ভব চিকিৎসায় তার প্রাণ বেঁচেছে, কিন্তু সে এখন নিস্তেজ। একটা পা টেনে টেনে হাঁটে, কথা জড়িয়ে গিয়েছে, হাত কাঁপে। কয়েক মাস চিকিৎসার পর সে একটু সুস্থ হয়েছে, তবে এখন সে এক অন্য মানুষ। ছেলেদের বাড়ি বাড়ি মিনতি করছে বাণী কুমারকে খুঁজে বাহির করতে, কিন্তু এই মহানগরে এক সাধারণ রিটায়ার্ড স্কুল শিক্ষককে খোঁজা দুষ্কর ব্যাপার। একদিন ওরা খবর পেল শ্রীপর্ণার বিয়ে হয়ে গেছে। যে ডাক্তার তার বাবার প্রাণ বাঁচিয়েছেন তার সাথে। নিমেষে হিমাদ্রি চারিদিক অন্ধকার হয়ে গেল, শূন্য হয়ে গেল জীবন। সেদিন বিকেলে একটা গাড়ি হরনাথের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এক সুপুরুষ ভদ্রলোক দরজায় বেল টিপলেন। নমস্কার, আমি হরনাথ বাবুর সাথে একটু দেখা করতে চাই। আসুন। বিন্দু তাকে ভেতরে নিয়ে গিয়ে বসালেন। হরনাথ সেখানেই বসে রয়েছে। বলুন। কাকু, আমার নাম ডাক্তার নবীন। আসলে আমাকে আমার শ্বশুরমশাই বাণীকুমার বাবু আপনার কাছে পাঠিয়েছেন। ওর এই বাড়ির কাগজ আপনাকে দিতে বলেছেন। এই একটা বাড়ির জন্য তার হার্ট অ্যাটাক হলো, আপনার স্ট্রোক হয়ে গেল। উনি এই বিবাদের ইতি টানতে চান। হঠাৎ হরনাথ ডুকরে কেঁদে উঠলেন। আমি মানুষ না বাবা, আমি অমানুষ, নরপিশাচ। 3 পুরুষের মুখে কালি দিয়েছি আমি। আপনি শান্ত হন কাকু। শ্বশুরমশাই তো আপনার স্ট্রোকের খবর শুনেই মর্মাহত, নিজেই আসতে চাইছিলেন। নবীন হরনাথের হাত চেপে ধরল। আমি বাণীর কাছে যাব, আমি ক্ষমা চাইব ওর কাছে, যদিও আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। হরনাথ বললেন। কিছুক্ষণ পরে সবাই একটু ধাতস্থ হয়েছে। আচ্ছা বাবা, তোমার তো শ্রীপর্ণার সাথে বিয়ে হয়েছে না? ওকে নিয়ে আসলে না কেন? না কাকিমা, আমি শ্রীলেখাকে বিয়ে করেছি। আর শ্রীপর্ণা? সে তো কারো যেন বাগদত্তা, যদিও কে সে কাউকে জানায়নি। আমি জানি। হিমাদ্রি দরজায় এসে দাঁড়িয়েছে, সাথে শ্রীপর্ণা। ও আমার বাগদত্তা। শেষ পর্যন্ত আমি ওকে খুঁজে পেয়েছি, আমি কাকুকেও খুঁজে পেয়েছি। সবাই অবাক। বিন্দু ছুটে শ্রীপর্ণাকে জড়িয়ে ধরলেন। নিমেষে বাড়ির পরিবেশ পাল্টে গেছে। হৈ হৈ কাণ্ড, উৎসবের আমেজ। আজ হিমাদ্রি আর শ্রীপর্ণার বিয়ে। 2 বাড়ি মিলে আনন্দে মেতে উঠেছে। 2 পরিবারের বন্ধুত্ব আজ আত্মীয়তায় পরিণত হয়েছে।